একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। Hello, young man. You people worked hard. তাই তো আমাদের কোম্পানি এবারে প্রফিট পার্সেন্টেজ বাড়াতে পেরেছে। আমাদের কোম্পানিকে বিট করার মতো এখন আর কেউ নেই। আমাদের কনস্ট্রাকশন কোম্পানি আর কয়েক বছরে ইন্ডিয়ার নাম্বার 1 কনস্ট্রাকশন কোম্পানি হতে চলেছে। সো ফর ইউ পিপল, দিস ইজ মাই রিটার্ন গিফট। আমি তোমাদের ইয়াং ব্রিগেডের জন্য একটা ভ্যাকেশন গিফট করছি। You are really deserving this vacation. So, why are you waiting for? Just go and make a plan for it. Love you, Papa. You are the great. Love you too, my son. All that things for you only. Just enjoy. Hello, বন্ধুরা. So, why we are wasting our time, huh? Let's get started. Make a plan for this vacation. কোথায় যাবি তোরা? ডার্লিং, চলো না সবাই মিলে গোয়া যাই। গোয়া? ও রিয়েলি? ফাইন, তাই হবে। ডার্লিং, ইউ আর সো সুইট। তাহলে আমরা কারা কারা যাচ্ছি গাইস? ওকে ওকে, নন্দিনী, দিশা। আমি তো যাবই। অফ কোর্স ডার্লিং। আর আমাদের সাথে জয়েন করবে চার্মিং অ্যান্ড হ্যান্ডসাম প্রিন্স। What? Prince? Sorry, he is not a part of our company, you know. I guess Papa কিন্তু রাগ করবে। Come on, Sid. He is my best friend after all. গোয়া যাওয়ার প্ল্যান ওকে ছাড়া কি করে করি? প্লিজ ম্যানেজ করো না। Okay, done. Yay! Love you. ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। বাট আমাদের সাথে কিন্তু আরো একজন যাবে, কনকলতা। কনকলতা? আই মিন তোমার ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মেয়েটি? হাউ চিপ! ও গোয়া গিয়ে কি করবে? ইটস বেটার টু অ্যারেঞ্জ অ্যানাদার গোয়া ট্রিপ ফর হার। গোয়ার জন্য ও ফিট করবে না। এই সস্তা ইয়ার্কিগুলো কিন্তু ভালো লাগে না। গোয়া ট্রিপে যাচ্ছি মানেই বিজনেস ভুলে গিয়ে নয়, ওখান থেকেও বিজনেসটা কন্টিনিউ করতে হবে। সো আই নিড হার অ্যাসিস্ট্যান্স, দ্যাটস অল। অ্যাজ ইউ উইশ। ওহো, সরি, আসলে আমরা গোয়ার প্ল্যান নিয়ে এতটাই ব্যস্ত যে আমাদের নিজেদের পরিচয়টাই দেওয়া হয়নি, দেখেছেন? দাঁড়ান, আজ আমরা আমাদের নিজেদের পরিচয় নিজেরাই করে নিই। আমি সিদ্ধার্থ মালহোত্রা। সরি, আমাকে কিন্তু অবাঙালি ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি আপনাদের মতো সিদ্ধার্থ নয়, নিজেকে সিদ্ধার্থ বলতেই পছন্দ করি। ছোট থেকেই কলকাতাতে বড় হয়েছি, তাই প্রচুর বাঙালি বন্ধু। বাঙালিদের থেকেও ভালো বাংলা বলতে পারি। আমাদের কনস্ট্রাকশন কোম্পানি SM কনস্ট্রাকশন এখন একটা লিডিং কনস্ট্রাকশন কোম্পানি। আমার বাবা দীপক মালহোত্রা অনেক স্ট্রাগল করে এই কনস্ট্রাকশন কোম্পানি গড়ে তুলেছেন। আমার নামেই কোম্পানির নামও রেখেছেন। এবছর আমাদের কোম্পানির প্রফিট পার্সেন্টেজ বেড়েছে 1 লাফে অনেকটা, আর সেটার ক্রেডিট কিন্তু নতুন টেকনোলজি ইমপ্লিমেন্টেশন আর আমাদের ইয়াং ব্রিগেড। আমি MBA কমপ্লিট করার পর বাবার কোম্পানি জয়েন করি, যাতে বিজনেসটা আরো গ্রো করানো যায়। পাপা যদিও ফার্স্ট আমাকে খুব একটা ভরসা করেনি, তবে এখন তো বাই দ্য ওয়ে, এই এতক্ষণ আমার সাথে যে কনভারসেশন করছিল ও রিমিতা সেন। আমি অবশ্য ওকে জাস্ট রিমি বলেই ডাকি। রিমির বাবা SM কনস্ট্রাকশনের ফাইন্যান্সিয়াল হেড মিস্টার বিনয় সেন। ওর বাবা আর আমার বাবা দুজনে বেস্ট ফ্রেন্ড, তাই আমি আর রিমিও বেস্ট ফ্রেন্ড। বাই দ্য ওয়ে,
আমি কিন্তু শুধুমাত্র রিমির বেস্ট ফ্রেন্ড নই, ও আমার ফিয়ন্সে। ও বাই দ্য ওয়ে, আর একটা খবর আপনাদের দেওয়ার আছে। কামিং ইয়ার আমাদের বিয়ে। রিমিও আমার সাথেই ফাইন্যান্সে এমবিএ করে আমাদের কোম্পানি জয়েন করেছে। করবে নাই বা কেন? আফটার অল রিমি হচ্ছে এই কোম্পানি মানে SM কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টরের উডবি। ওকেই তো ইন ফিউচার এই কোম্পানির দায়িত্ব নিতে হবে, তাই না? কি বুঝলেন বন্ধুরা? জটিল বিষয়। সিদ্ধার্থ আর রিমিতার সাথে তো আপনাদের পরিচয় হয়েই গেল। আমার পরিচয়টা আমি না হয় কিছুক্ষণ পরেই দিই। আচ্ছা বেশ, আপাতত এইটুকু বলে রাখছি, আমি হলাম কনকলতা চক্রবর্তী। না না, আমার বাবা না ইন্ডাস্ট্রিয়ালিস্ট, না ফিনান্সিয়াল ম্যানেজার। আর এখন বিছানা সজ্জা, ডায়ালিসিস চলছে আজ প্রায় 3-4 বছর হলো। মা চলে গিয়েছে বছর 5 আগেই। তাই অগত্যা বাবার ট্রিটমেন্ট আর সংসার চালানোর জন্য আমাকে চাকরি করতেই হচ্ছে। SM কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর দীপক মালহোত্রার ছেলে মানে সিদ্ধার্থ মালহোত্রার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি। যাই হোক, আমার কথা ছাড়ুন, তার থেকে বরং সোজা চলে আসি গল্পে। আজকের গল্পের সূত্রধর আমি, কনকলতা চক্রবর্তী। মানে কনকলতার ভূমিকায় আমি আপনাদের বন্ধু অন্তরা। এছাড়াও আজ আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় প্রীতম তো আছেই, সঙ্গে রয়েছে মৌটুসী। আজকের গল্প ভালোবাসার চুক্তি, লেখক প্রীতম। তাহলে শুরু করা যাক গল্প। আমাদের ম্যানেজিং ডিরেক্টরের একমাত্র ছেলে সিদ্ধার্থ। হ্যাঁ, বড়লোকের ছেলে তো বটেই, কিন্তু খুব হার্ডওয়ার্কিং। মানে এক কথায় বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে নয়। স্যার এমনিতে MBA কমপ্লিট করেছেন, তার আগে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তাই কনস্ট্রাকশন কোম্পানিতে ওনার কন্ট্রিবিউশন কিন্তু কম নয়। তাই জন্যই এবছর ফাইন্যান্সিয়াল ইয়ারে SM কনস্ট্রাকশন কোম্পানি তার প্রফিট পার্সেন্টেজ বাড়াতে পেরেছে অনেকটা। খুব স্বাভাবিকভাবেই খুশি ম্যানেজিং ডিরেক্টর। আর এই খুশিতেই স্যার এবং স্যারের যে সমস্ত ব্যাচমেটরা এই কোম্পানিতে চাকরি করেন তাদের একটা ট্রিপ অফার করেছেন, জাস্ট ফর ফান। এটা অবশ্য আমাদের কোম্পানির একটা পলিসি বলতে পারেন। ভালো কাজ করলে বোনাস হিসাবে ট্রিপ গিফট করে থাকেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর। ফরচুনেটলি বলবো নাকি আনফরচুনেটলি বলবো জানি না, আমাকেও এই ট্রিপের একজন অংশীদার হতেই হচ্ছে। না, আমি অবশ্য যাচ্ছি অন্য কারণে। ওই যে বললাম না, সিদ্ধার্থ স্যার খুব হার্ডওয়ার্কিং, তাই ঘুরতে গিয়েও উনি বিজনেসের কাজ থেকে ছুটি নেন না। তাই ওনাকে অ্যাসিস্ট করতে আমাকে বাধ্য হয়ে যেতেই হচ্ছে। ওখান থেকে উনি যে সমস্ত বিজনেস মিটিং কন্ডাক্ট করবেন অথবা যে সমস্ত সাইট রিপোর্ট দেখবেন, সেই সমস্ত কিছুই আমাকে অর্গানাইজ করতে হবে। ইচ্ছে না থাকলেও আমাকে যেতেই হচ্ছে। ইটস অ্যান অর্ডার। তাই স্যার এবং তার সাঙ্গপাঙ্গদের এটা ভ্যাকেশন ট্রিপ হলেও আমার কাছে কিন্তু এটা একটা বিজনেস ট্রিপ। এনিওয়ে, দেখুন কথায় কথায় কত দেরি হয়ে গেল। 4টে ফাইল সেই সকালবেলায় বস পাঠিয়ে দিয়েছেন। এই ফাইলগুলোকে দেখে ডেটা শর্ট আউট করে প্রেজেন্টেশন বানাতে হবে। আর আমি আপনাদের সাথে কথা বলে সময় নষ্ট করছি। এক্ষুনি যদি স্যার জানতে পারেন না, আমার ঝাড় খাওয়া কেউ আটকাতে পারবে না। খুব রুড জানেন, কাজের ব্যাপারে এতটাই কনসাস যে এতটুকু ভুল ভ্রান্তি সহ্য করতে পারেন না। আমি তো সারাদিন ভয় ভয় থাকি, এই বুঝি কিছু ভুল হয়ে গেল আর খেলাম বকুনি। তার ওপর আমার কিউবিকলটা জাস্ট বসের চেম্বারের বাইরেই, তাই সব সময় CCTVর নজরে আমি। তবে এমনিতে ভালো মানুষ, মন খুব ভালো ওনার। এই তো দেখুন না, রিমিতা ম্যাডাম মানে স্যারের বন্ধু, উনি তো স্যারের রেকমেন্ডেশনেই এই কোম্পানিতে চাকরি করছেন। শুধু কি তাই, ওই মার্কেটিং ডিপার্টমেন্টের নন্দিনী ম্যাডাম, দিশা ম্যাডাম, শুনেছি সবাই নাকি স্যারের সাথে এক কলেজে একই সাথে MBA করতেন। স্যারের মন ভালো বলেই তো উনি সবাইকে সুযোগ দিয়েছেন। আর আমার কথাই ভাবুন না, আমার সাথে প্রায় 50 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য।
কিন্তু উনি যখন আমার ব্যাকগ্রাউন্ড চেক করলেন আর জানতে পারলেন আমার বাবার ট্রিটমেন্টের জন্য খরচ কত হয়, তারপর উনি আমাকে সিলেক্ট করে খানিকটা আমাকে ফেভার করেছে বলতে পারেন। ওই দেখুন ফোন বাজছে, দাঁড়ান দাঁড়ান দেখি। হ্যালো কনক। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আসলে আর একটু সময় লাগবে প্রেজেন্টেশনটা বানাতে। ইটস ওকে, ইউ ক্যান টেক ইউর টাইম, কিন্তু তোমায় কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি সামলাতে হবে। পুরোটা তোমাকে ব্রিফ করে দিচ্ছি, কেবিনে এসো রাইট নাও। ওই ডাক পড়েছে, এক্ষুনি কেবিনে যেতে হবে। দাঁড়ান, এখন আর কথা বলে সময় নষ্ট করলে হবে না। দেখি উনি আবার কি দায়িত্ব দিয়েছেন। আপনারাও শুনুন কি বলেন উনি। কিন্তু একটাই শর্ত, চুপটি করে থাকবেন, কোনো কথা বলবেন না। চলুন। স্যার, ভিতরে আসবো? ইয়েস অফকোর্স, প্লিজ বসো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। বলুন স্যার, কি কাজ রয়েছে? তোমার প্রেজেন্টেশন কত দূর? স্যার, ওই ডেটাগুলো সেগ্রিগেট করছিলাম। ঘন্টা 3-4 মতো সময় লাগবে। ঠিক আছে, এক কাজ করো, আপাতত প্রেজেন্টেশনটা তোমাকে আজকে বানাতে হবে না, সম্ভব হলে বাড়িতে গিয়ে বানিও। কাল অফিস আসার সময় ক্যারি করো। ক্লায়েন্ট মিটিং রয়েছে কাল ইভিনিংয়ে, তার আগে পেয়ে গেলেই হবে। ঠিক আছে স্যার। তবে আজকে আমার কিছু পার্সোনাল কাজ তোমায় করে দিতে হবে। হ্যাঁ স্যার, বলুন না। ফার্স্ট অফ অল তোমাকে ফ্লাইট টিকিট বুক করতে হবে। আমি তোমাকে আমার, রিমিতার, নন্দিনী, দিশা আর প্রিন্সের সব ডেটা দিয়ে দিচ্ছি। মানে আমরা 5 জন আর তুমি, টোটাল 6টা ফ্লাইট টিকিট বুক করে ফেলো। বাই দ্য ওয়ে, রাউন্ড ট্রিপ কাটবে কেমন? আমরা যাচ্ছি এই মান্থের 6 তারিখ আর ব্যাক করছি 10 তারিখ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওকে স্যার, আমি এক্ষুনি করে ফেলছি। স্যার বলছিলাম কি, আপনাদের 5 জনের বিজনেস ক্লাস তো? কেন 5 জনের কেন? না মানে আপনারা। শোনো কনক, আমরা 5 জন যদি বিজনেস ক্লাসে যাই তাহলে তুমিও আমাদের সাথে বিজনেস ক্লাসেই যাবে। আর যদি তুমি ইকোনমিক ক্লাসে ফ্লাই করতে পারো তাহলে আমরা কেন পারবো না? না মানে আসলে স্যার। এই লিসেন, আমতা আমতা করার কিন্তু কোনো দরকার নেই। বাই দ্য ওয়ে, সবার টিকিট ইকোনমিক ক্লাসেই কাটো। আর হ্যাঁ শোনো, খুব ভালো করে রিভিউ দেখে একটা সুন্দর রিসর্ট বুক করো। হ্যাঁ স্যার, শিওর। দেখবে যাতে সেফ অ্যান্ড সিকিওরড হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওখানকার কুক যেন ভালো হয়। ইউ নো আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু তাই খাবার নিয়ে নো কম্প্রোমাইজ। হ্যাঁ স্যার, আমি দেখে নিচ্ছি। ওখানকার কোন শেফ ভালো রান্না করে আমি দেখে নিচ্ছি স্যার। স্যার, আরও একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো। মানে স্যার, টোটাল কটা রুম বুক করব? ওই তো আমার আর প্রিন্সের একটা রুম, আর তোমরা 4 জন 2টো রুম শেয়ার করে নিও। প্রবলেম হবে? না না মানে স্যার, আমি ভাবছিলাম আপনি আর রিমিতা ম্যাডাম। নো ওয়ে কনক, ইটস নট আওয়ার কালচার। এটা কমপ্লিটলি একটা ফ্রেন্ডলি ট্রিপ, কোনো কাপল ট্রিপ নয়। আর তাছাড়া আমার বাড়ি এই ব্যাপারে খুব কনজারভেটিভ। যাই হোক, তোমাকে যা বললাম সেগুলো করে দাও চট করে, কেমন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সবটা করে আপনাকে ডিটেলসে মেল করছি। ওকে। দেখেছেন, বলেছিলাম না, ওনার মন বেশ ভালো। জানেন তো, এমন অনেকবার হয়েছে উনি আমাদের সাথে মানে আমাদের মতো সাধারণ কর্মচারীদের সাথে ক্যান্টিনে বসে আমাদের মতনই খাবার খেয়েছেন। তবে সব কিছুর মধ্যে মাইনাস পয়েন্ট ওই একটাই, বড্ড মেজাজ ওনার। এই তো দেখলেন, আমাকে এক্ষুনি কেবিনে ডেকে কত হম্বিতম্বি করলেন। তবে হ্যাঁ, পারফেক্টলি সব কিছু কাজ করে দিতে পারলে আর উনি একটুও বকাঝকা করেন না। না বাবা, কথা বলে সময় নষ্ট করব না, তার চেয়ে বরং চলুন চটপট দেখে নিই গোয়া যাওয়ার জন্য কোন কোন ফ্লাইট অ্যাভেলেবেল। উত্তরে মহারাষ্ট্র, পূর্বে আর দক্ষিণে কর্ণাটক, আর পশ্চিমে নীল আরব সাগর, আর এর ঠিক মধ্যিখানে ভারতবর্ষের সবথেকে ছোট্ট রাজ্য গোয়া। আমাদের ডেস্টিনেশন আপাতত ওখানেই, ডাবল এম বিমানবন্দর।
পানাজি, যেটা গোয়ার রাজধানী, এখান থেকে আনুমানিক ২৬ কিলোমিটার দূরে। কিন্তু ফ্লাইটের ভাড়া দেখে তো চক্ষু চড়ক গাছ। প্রায় ১০,০০০ টাকা মাথা পিছু ভাড়া, মানে যেতে আসতে রাউন্ড ট্রিপে প্রতিজনের শুধু ফ্লাইট ভাড়া প্রায় ২০,০০০ টাকা। বাপ রে বাপ, এর থেকে তো ট্রেনে গেলেই ভালো হতো। একবার স্যারকে ফোন করে বলবো, বড্ড বেশি খরচ হয়ে যাচ্ছে। কিন্তু যদি বকা খাই, মাত্র ৬ জন ৪-৫টা দিনের জন্য গোয়া যাতায়াতে ১,২০,০০০ টাকা খরচ হবে। না না বাবা, বকুনি খাই খাবো, তবু স্যারকে একবার ফোন করি। হ্যাঁ হ্যালো স্যার, বলছিলাম কি একটা কথা। হ্যাঁ, কি বলছো, তাড়াতাড়ি বলো। আসলে স্যার ৬ তারিখে না গোয়া যাওয়ার জন্য ফ্লাইট দেখছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? ফ্লাইট অ্যাভেলেবল নয়? হ্যাঁ আছে, মানে প্রায় ১০,০০০ টাকা মাথা পিছু। ৬ জনের যাতায়াতেই তো শুধুমাত্র ১,২০,০০০ টাকা খরচ হয়ে যাবে। বলছিলাম কি স্যার, যদি ট্রেনে যাই? মানে মাথা খারাপ হয়েছে তোমার? এই ট্রিপটা পাপা গিফট করছে, সো ডোন্ট হেজিটেট। টোটাল কত টাকা বিল হচ্ছে অ্যাকাউন্টকে বলে দিলেই দিয়ে দেবে। এইসব সিলি কারণে না আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ। এই দেখেছেন, ভালো করতে নেই, দূর চাই। আমার কি, আমার তো আর টাকা নয়, কিন্তু আমার তো গায়ে লাগছে অন্য জায়গায়। শুধু আমার যাতায়াতের জন্যেই ২০,০০০ টাকা খরচ। না জানি ওখানে থাকতে খেতে আরও কত টাকা খরচ হবে। এই কটা টাকা যদি আমার হাতে থাকতো, তাহলে বাবার ট্রিটমেন্টের কাজে লাগতো। যাই হোক, এইসব বড় লোকেদের ব্যাপার স্যাপার ভাবতেও কীরকম অদ্ভুত লাগে বলুন। আমার কি, আমি টিকিট কেটে নিচ্ছি। এবার আবার একটু রিসার্চ করে দেখব ইউটিউবে ট্রাভেল ব্লগারদের ভিডিওগুলো, কোন রিসর্টটা ভালো হবে। একটু এদিক থেকে ওদিক হলেই তো আমাকে দেবে আচ্ছা করে ছাড়। কোনো মানে হয় বলুন তো? এক গাদা অফিসের কাজকর্ম, ফাইল, প্রেজেন্টেশন ছেড়ে আমি এখন ইউটিউবে ভিডিও দেখতে বসবো। যত জ্বালা! একটা ট্রাভেল এজেন্টকে বলে দিলেই তো সবটা করে দিত বলুন। তা নয়, উনি সব দায়িত্ব আমাকে দিলেন। বাই দ্য ওয়ে, আমি তো কোনো একটা ট্রিপ প্ল্যানারকে দিয়ে রেস্ট অফ দ্য প্ল্যান করিয়ে নিতেই পারি। বেস্ট আইডিয়া। তাহলে আমার নিজেরও হেডেক রইল না, আর তার সঙ্গে পেন্ডিং প্রেজেন্টেশনগুলোও তাড়াতাড়ি করে দিতে পারবো। ৬ তারিখ আসতেই তো আর মাত্র কটা দিন। আজকেই তো দেখুন না অলরেডি ২ তারিখ। তার মাঝে আর মাত্র ৩, ৪, ৫, ব্যাস ৩টে দিন। চটপট অফিসের কাজ শেষ করে বাড়ি যেতে হবে। ডাক্তার আঙ্কেলকে সবটা বুঝিয়ে দিতে হবে। ৬ থেকে ১০ থাকবো না, তার মানে যা কিছু মেডিসিন সবই আশাদিকে বলে যেতে হবে। এমনকি যদি কোনো ইমার্জেন্সি হয়, তার জন্য ব্যবস্থা কি নিতে হবে সেটাও জানিয়ে দিতে হবে। আর তাছাড়া লাগেজ গোছাতে হবে। ওরে বাবারে, কত কাজ! ঝটপট কাজগুলো সেরে তবেই শান্তিমতো এয়ারপোর্টে যেতে পারবো। ঠিক ৩ দিন পর। আশা দিদি, যদি তেমন কিছু সমস্যা হয় আমাকে ফোন করার আগে ডাক্তার আঙ্কেলকে ফোন করবে কিন্তু। আর তাছাড়া আমাকে যদি ফোনে না পাও, তাহলে তোমাকে যে নাম্বারটা দিয়ে গেছি সেই নাম্বারটাতে ফোন করতে ভুলে যেও না জানো। আর মনে আছে তো, এই ওষুধটা কিন্তু ঘুম থেকে উঠে খালি পেটে। আর দেখো, এই ওষুধটা ব্রেকফাস্টের পরে, আর আর এইটা হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। উফ, কি ঘাড় নেড়ে যাচ্ছ, সব ঠিকঠাক বুঝতে পারছো তো? আর প্লিজ এই কটা দিন একটু তাড়াতাড়ি আসবে। রাত্রিবেলার জন্য তো যতীন কাকুকে বলাই আছে। তুমি কিন্তু যতক্ষণ যতীন কাকু না আসছে ততক্ষণ বাড়ি থেকে বেরোবে না। আর এই নাও, কিছু টাকা আমি ড্রয়ারে রেখে যাচ্ছি, প্রয়োজন মতো খরচ করবে কিন্তু। দেখেছো, সব কিছু মাথা নেড়ে শুনে যাচ্ছ। দেখো সবটা কিন্তু যেন ঠিকঠাক হয়। ফিরে এসে কিন্তু আর কোনো ঝঞ্ঝাট আমি চাই না। এবার একটা ডাক্তার আঙ্কেলকে কল করি। হ্যালো ডাক্তার আঙ্কেল, তোমাকে তো সবটা বুঝিয়েই দিয়েছি। আমার এই অফিস ট্রিপটা ক্যান্সেল করতে পারবো না জানো তো। এই জাস্ট বেরোচ্ছি। তুমি কিন্তু মনে করে অন্তত সন্ধেবেলা চেম্বারে যাবার আগে কিংবা চেম্বার থেকে ফেরার পথে একবার দেখে যেও প্লিজ। দেখলেন তো, হাজার একটা ঝক্কি সামলে তবে বাড়ি থেকে বেরোলাম। দাঁড়ান, চটপট ক্যাবটা বুক করি। চেক ইন করতে আর মাত্র ১.৫ ঘন্টা।
ইস, যদি দেরি হয়ে যায় না। রিয়েলি সিড? এই মেয়েটাও আমাদের সঙ্গে একই ফ্লাইটে যাবে? হ্যাঁ, তো প্রবলেমটা কোথায়? আমি কিন্তু ওর পাশে বসবো না। অ্যাটলিস্ট নিজের স্টেটাস ডাউন করার কোনো ইচ্ছে আমার নেই। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এসব কি কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? আমরা একটা ভ্যাকেশনে যাচ্ছি, এখানে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছে, তাতে তোর স্ট্যাটাস ডাউন হওয়ার আছেটা কি? নেই কি? SM কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টরের উঠবি আমি। রিসেন্ট বিজনেস জার্নালসগুলোতে ইয়াং অন্টারপ্রেনার হিসেবে তোর ছবি বেরোয়, আর তুই একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে সেম ফ্লাইটে সেম ক্যাটাগরিতে ট্রাভেল করবি? ওয়াও! জাস্ট শাট আপ। শোন, সিন ক্রিয়েট করিস না। যা নয় তাই বলছিস। তোর আর আমার কোয়ালিফিকেশন MBA, আর যার সম্বন্ধে কথাগুলো বলছিস সেও কিন্তু একটা মাস্টার্স ডিগ্রি করা মেয়ে। ওর যোগ্যতা দেখেই কিন্তু আমরা আমাদের কোম্পানিতে ওকে সিলেক্ট করেছি। হতে পারে ইকোনমিক্যালি ও একটু উইক ফ্যামিলি থেকে বিলং করে, তার মানে কিন্তু ওর স্ট্যাটাস ডাউন হয়ে যাওয়া নয়। হ্যাঁ, রিয়েলি সিড, হাউ ফুল ইউ আর! আমার তো ভাবতেই অবাক লাগছে। ইয়েস, হাউ ফুল আই অ্যাম। আমারও তো ভাবতেই লজ্জা লাগছে যে তোর মেন্টালিটি এতটা নীচ। এক্ষুনি দিশা, নন্দিনী ওরা সবাই চলে আসবে। আমরা এই টপিকটা নিয়ে ডিসকাশন আপাতত বন্ধ করি। ওয়েট, ফর গড সেক, প্লিজ এখন এসব বলিস না যে ওখানে গিয়ে এই মেয়েটার সাথে আমাদের রুম শেয়ার করতে হবে। অফকোর্স করতে হবে। আমি আর প্রিন্স একই রুমে থাকবো। তুই, নন্দিনী, দিশা আর কনক, তোদের জন্য দুটো রুম বুক করা হয়েছে। তোরা তোদের মতো ডিসকাশন করে দুজন দুজন করে রুম শেয়ার করবি, ঠিক যেমন আমিও প্রিন্সের সাথে শেয়ার করছি। তার মানে গোয়া যাচ্ছি মিস্টার, তাও আবার ফিয়ন্সের সঙ্গে। তীর্থ করতে যাচ্ছি না। ওই তো দেখেছেন, আমাদের পাংচুয়াল স্যার ঠিক সময়ের আগেই পৌঁছে গেছেন এয়ারপোর্টে। আর অবশ্যই সঙ্গে রিমিতা ম্যাডাম। ওরা একটু ডিস্টার্বড মনে হচ্ছে। কি করা যায়? দুজনকে দেখে মনে হচ্ছে কেমন যেন রেগে রেগে রয়েছে। এখানে একটু ওয়েট করে তারপর যাব। নন্দিনী ম্যাম বা দিশা ম্যামকেও তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এখনো আসেনি। ওনারা লেট করছেন বলেই বোধহয় গন্ডগোল হচ্ছে দুজনের মধ্যে। আসলে স্যার যা পাংচুয়াল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। এই কদিন তোমার বাবাকে দেখাশোনার জন্য কাউকে রেখে এসেছো তো? হ্যাঁ স্যার, আমার বাবার এক বন্ধু ডাক্তার, উনি এসে দেখে যাবেন প্রতিদিন। আর তাছাড়া আশা দিদি আছেন, অসুবিধা হবে না। ভেরি গুড। সরি স্যার, আপনার পারমিশন না নিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? স্যার, যদি বাই চান্স আমার ফোনটা কোনোভাবে রিচ না করে, তাই আমি অল্টারনেটিভ আপনার নাম্বারটা দিয়ে এসেছি। বেশ করেছো। কোনো ইমার্জেন্সি হলে নিশ্চয়ই কল করবেন। কিন্তু তুমি স্যারের পারমিশন না নিয়ে এটা করে ঠিক করনি। স্যার আফটার অল তোমার বন্ধু নন। আর তুমি এইভাবে যদি এমপ্লয়ীদের মাথায় তুলতে থাকো। ওহ কাম অন রিমি, এ নিয়ে তুমি বেশি মাথা ঘামিও না। ওরে বাবারে, মনে হচ্ছে ম্যাডামের বেশ মাথা গরম হয়ে আছে। থাক বাবা, এখন বেশি আর কিছু বলবো না। স্যার, আমি তাহলে ওই চেক ইন কাউন্টারের দিকে যাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করে যাও। ওই প্রিন্স, দিশা আর নন্দিনী এখনই এসে পড়বে, ওরাও একসাথেই যাব। ব্যাস হয়ে গেল। স্যার এদিকে একসাথে যাবার কথা বলছেন, আর রিমি ম্যাডামের মুখ দেখে তো মনে হচ্ছে বেশ খোঁচে আছেন। কি যে করি, শ্যাম বাঁচাই না কুল বাঁচাই। রেগে যাবেন নাই বা কেন বলুন তো? গোয়া যাচ্ছেন, তাও আবার ফিয়ন্সের সঙ্গে। সেখানে কেউ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বন্ধু বান্ধব এদের নিয়ে যায়? স্যার না, সত্যি অদ্ভুত মানুষ। আর রিমিতা ম্যাডাম ভীষণ রকমের বদমেজাজি। কি হলো জানেন, ফ্লাইটে উঠে উনি কোনোভাবেই আমার পাশের সিটে বসতে চাইলেন না। কিন্তু আপনাদের বলেছিলাম না, সিদ্ধার্থ স্যার ভীষণ ভালো মনের মানুষ।
উনি কিন্তু অনায়াসেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমার পাশের সিটটায় বসে পড়লেন। কি লজ্জার ব্যাপার বলুন, আমার তো সেভাবে ফ্লাইটে চড়ার অভ্যেস নেই। যেই না ফ্লাইটটা এয়ার পকেটে পড়েছে তখনই যেন একটা হালকা হালকা ফিলিংস হচ্ছিল। আমি তো ভয় পেয়ে পাশের সিটে বসে থাকা স্যারের হাঁটুতে খামচে দিয়েছি। সরি স্যার, সরি, আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ইটস ওকে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই কনক। আসলে ফ্লাইটে যেতে যেতে মাঝে মাঝেই এরকম এক্সপিরিয়েন্স হয়। ফ্লাইট কখনো কখনো এয়ার পকেটের মধ্যে পড়ে যায়, তখন ওই ডিউ টু গ্র্যাভিটেশন এরকম একটা ফিলিং হয়। কোনোদিন নাগরদোলা চড়নি? না, আসলে আমার তো ভার্টিগো আছে, তাই খুব ভয় করে। ওকে। আমার কথা শুনে শুধুমাত্র স্যার হাসলেন। আমিও ভয় ভয় বসে রইলাম। তারপর ফাইনালি ভয় কাটলো যখন ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করলো। তখন থেকে মনে মনে একটা কথাই ভাবছি, স্যারকে না হাসলে সত্যি খুব সুন্দর দেখতে লাগে। গোয়া এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনাল শুধুমাত্র ডোমেস্টিক পারপাসে ব্যবহার করা হয়, আর সেখান থেকে বেরিয়ে প্রচুর ট্যাক্সি পাওয়া যায় গোয়া পর্যন্ত চলে আসার জন্য। আমরাও 2টো ট্যাক্সি নিয়ে নিলাম। একটা ট্যাক্সিতে নন্দিনী, দিশা ম্যাম আর সঙ্গে প্রিন্স, আর অন্য ট্যাক্সিতে সিদ্ধার্থ স্যার, রিমিতা ম্যাডাম আর ড্রাইভারের পাশের সিটে আমি। ট্রিপ প্ল্যানার ভদ্রলোক আগে থেকেই আমাকে লোকেশন পাঠিয়ে রেখেছিলেন, তাই রিসর্টে পৌঁছতে খুব বেশি ঝামেলা পোয়াতে হলো না। কি ব্যাপার কনক, তোমার ওই ট্রিপ প্ল্যানার কি বলছেন? সব ব্যবস্থা করে রেখেছেন তো? হ্যাঁ স্যার, ওনাকে তো এয়ারপোর্ট থেকে বেরিয়েই কল করেছিলাম। জানালেন সব ব্যবস্থা উনি করে রেখেছেন। আমাদের পৌঁছানো মাত্রই উনি লাঞ্চের ব্যবস্থা করে দেবেন। রিমিতা ম্যামের জন্য ওটস অমলেট, আপনার জন্য চিকেন স্টু ঝাল ছাড়া, আর বাকিদের নর্মাল খাবারের বন্দোবস্ত উনি করে রেখেছেন। বেশ, তাহলে তো ভালোই। ওনাকে বলেছো তো যে আমি খুব একটা? হ্যাঁ স্যার, আপনি শুধুমাত্র অলিভ অয়েলের রান্নাই খান, আর সেই সঙ্গে স্পাইসি একদম নয়। আমি সবটা বলে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমরা এরপর 3 দিন এখানে থাকছি। সেই মতো করে ট্রিপ প্ল্যান উনি করেছেন তো? হ্যাঁ স্যার, আগামীকাল থেকে উনি আমাদের জন্য 2টো গাড়ির বন্দোবস্ত করে দেবেন। তবে যদি আপনি আর ম্যাম পার্সোনাল বাইক হায়ার করতে চান, সেই ব্যবস্থাও করে দেবেন বলেছেন। না না, ও সব পার্সোনাল বাইক টাইক দরকার নেই। আমিও তোমাদের সাথেই ঘুরবো। স্যার খুব একটা আর্গুমেন্ট পছন্দ করেন না, তাই আমি আর কিছু কথা না বলে মাথা নিচু করে বসে রইলাম। ভালোই বুঝতে পারছি রিমিতা ম্যাডাম ব্যাপারটা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না। আসলে আমার এক্সিস্টেন্সটাই ওনার পছন্দ নয়। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম কোনো না কোনো বাহানা দিয়ে আমি রিসর্টে থেকে যাব। এসব 7-5 ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম রিসর্টে। ওয়েলকাম ড্রিঙ্ক আর উষ্ণ অভ্যর্থনায় সত্যি বেশ অন্যরকম অনুভূতি হচ্ছিল। যদিও আমি খুব একটা ভ্যাকেশন মুডে নেই, কারণ আমি তো এসেছি সিদ্ধার্থ স্যারকে অ্যাসিস্ট করতে। তাই আসার পর থেকেই স্যারের স্বভাব মতোই স্যার কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। যদিও রিমিতা ম্যাডাম, নন্দিনী আর দিশা ম্যাডাম আর প্রিন্স নামের ওই ছেলেটি, ওদের কোনো খামতি নেই সেলিব্রেশনে। নাইট পার্টি থেকে বিচ পার্টি চলছে চুটিয়ে। কিন্তু স্যারের পার্সোনাল রুমে অফিস সেট আপ করে ফেলেছেন প্রায়। কনক, তুমি ইমিডিয়েটলি আমাদের লিগ্যাল অ্যাডভাইজার টিমের সাথে যোগাযোগ করো। মধ্যম গ্রামের যে সাইটটা, ওখানে একটা প্রবলেম হয়েছে, তাই ওখানে লোকাল কিছু পলিটিক্যাল লোকজন কনস্ট্রাকশনের কাজ এগোতে দিচ্ছেন না। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি কল করছি। ওয়েল, বলো যত তাড়াতাড়ি সম্ভব লিগ্যাল পেপার সাবমিট করে ব্যাপারটা সলভ করতে। আজ 3 থেকে 4 দিন হয়ে গেল, ওখানকার কনস্ট্রাকশন কিন্তু প্রায় বন্ধ। এভাবে খুব বেশি দিন বন্ধ থাকলে ক্লায়েন্টদের ক্ষোভের মুখে পড়ব, তখন কিন্তু আমরা আনসারেবল হয়ে পড়ব। তাই ব্যাপারটা যেন লিগ্যাল টিম একটু জলদি সলভ করার চেষ্টা করে দেখো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমি নিজে ব্যাপারটা মনিটর করছি, ডোন্ট ওয়ারি। বলছিলাম স্যার, যদি কিছু মনে না করেন, তাহলে রিমিতা ম্যাডামরা সবাই বিচের দিকে যাচ্ছে। ওনারা চাইছিলেন যাতে আপনি ওনাদের সাথে। কনক প্লিজ,
অফিসের কাজের প্রায়োরিটি আমার সব সময় 1 নম্বরে। যেখানে একটা ইমার্জেন্সি অ্যারাইজ করেছে সেটা সলভ না হওয়া পর্যন্ত আমি যে পার্টি করে বেড়াবো না, সেটা কিন্তু ওদের বোঝা উচিত। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে ব্যাপারটা হ্যান্ডেল করছি, আপনি প্লিজ। কনক, তোমাকে যতটুকু ইনস্ট্রাকশন দিলাম ততটুকুই করো। সরি স্যার। কি আর করব বলুন, দেখলেন তো ধমকে দিল। কাজের প্রেসারে স্যার এসে থেকে সেভাবে রিমিতা ম্যাডামের সঙ্গে আলাদা করে ঘুরতে যাবার অবকাশই পাননি। সে নিয়ে তো একচোট ঝগড়া হয়ে গেল পরের দিন সকালে। সিড, গোয়া এসে থেকে তুমি শুধু কাজ আর কাজই করে যাচ্ছ। প্লিজ দেখো, গোয়ায় আসবো বলে আমি কত ড্রেস কিনেছি, এত সুন্দর করে সাজছি, একটু তো কমপ্লিমেন্ট করো। সে তো তুমি সারাদিনই সেজে গুজে থাকো, তো আলাদা করে কি আর কমপ্লিমেন্ট করব? দেখেছো তুমি কতটা আনরোম্যান্টিক। আগে জানলে গোয়া নয় বেনারস ট্রিপ প্ল্যান করতাম। কাশী বিশ্বনাথের মন্দির, দশাশ্বমেধ ঘাট, তোমাকে নিয়ে বোধ হয় ওই সব জায়গায় ঘুরে বেড়ালেই ভালো হতো। কি ঘ্যান ঘ্যান করছো বলো তো? আরে বাবা, নন্দিনী, দিশা, প্রিন্স ওরা তো রয়েছে, ওদের সাথে তুমি এনজয় করো, পার্টি করো, ডিস্কো যাও, বিচে ঘুরে বেড়াও, কিন্তু প্লিজ আমার কাজটা আমায় করতে দাও। সেটাই বেটার। তুমি তোমার কাজ করো আর আমি ওদের সাথেই মাস্তি করি। ডিসগাস্টিং। কাজের মধ্যে এতটাই মগ্ন হয়ে গেছেন স্যার যে দুপুরের লাঞ্চটুকু করারও সময় পাননি। সবাই সবার মতো ঘোরাঘুরি খাওয়া দাওয়া করছে, সময় কাটাচ্ছে। কিন্তু ভাবুন তো, আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট, তিনি লাঞ্চ করেননি আর আমি একা একা খেয়ে নেব? হতেই পারে না। স্যার অনেকটা দুপুর হয়ে গেছে, আপনার কিন্তু এবারে লাঞ্চটা করে নেওয়া উচিত। সকালে ব্রেকফাস্টে তো সেভাবে কিছু খাননি। আমি করে নেব কনক, তোমার খাওয়া হয়ে গেছে? চুপ করে রইলাম আমি। আসলে স্যার খাননি, তাই আমার একটু হেজিটেট হচ্ছিল। কি হলো, চুপ করে আছো কেন? লাঞ্চটা করে নাও তুমি। আরে বাবা, আমি জাস্ট কাজটা শেষ করেই আসছি। যাও, তোমরা লাঞ্চ করে নাও, আমি জয়েন করছি খুব তাড়াতাড়ি। যাও। আসলে স্যার ম্যাডাম বাকিদের নিয়ে ঘুরতে বেরিয়ে গেছেন, ওনারা আজকে লাঞ্চ বাইরেই করবে বলেছেন। ও আচ্ছা, আমি তো ইনফর্মড ছিলাম না। ঠিক আছে, চলো আমি আসছি। আসলে মানুষটা বাইরে থেকে যতটাই করা হোক না কেন, ভেতর থেকে বেশ ইমোশনাল। তাই যখন শুনলেন যে তার বন্ধুরা তাকে ফেলে রেখেই ঘুরতে চলে গেছে, এমনকি তারা যে একসাথে লাঞ্চ করবে না সে কথাও জানায়নি, তাতে খানিকটা কষ্ট পেলেন বোধহয়। মুখটা দেখে অন্তত সেরকমই মনে হলো। খাবার টেবিলে সামান্য চিকেন স্টু আর জাস্ট এক টুকরো ব্রেড, এর বাইরে আর সেরকম কিছুই খেলেন না। অনেকবার রিকোয়েস্ট করার পর ফ্রুট জুস নিয়েছিলেন সামান্যই। তারপর কি জানি কোন খেয়ালে পড়ন্ত সূর্যটার দিকে তাকিয়ে একান্তে বেশ কিছুটা সময় কাটালেন রিসর্টের বাইরে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে একেবারে একা। আর বেশ কিছুক্ষণ পর ফেরার পথেই ঘটল আরও এক বিপত্তি। ততক্ষণে অবশ্য ফিরে চলে এসেছেন রিমিতা ম্যাডামরা সবাই। রিসর্টের লনে তখন সন্ধ্যের আলোগুলো জ্বলে উঠেছে, আর গোয়ার সি বিচের সামনেই মায়াবী আলোগুলো যেন বড় বেশি অন্যরকম পরিবেশ তৈরি করেছে। আর সেখানেই বেশ অন্তরঙ্গভাবে প্রিন্স আর রিমিতা ম্যাডামকে লক্ষ্য করলেন স্যার। আর তখনই ঘটে যায় একটা অনভিপ্রেত বিপদ। স্যার নিজেই শুনে ফেলেন রিমিতা ম্যাডাম আর প্রিন্সের কিছু কথোপকথন। আরে বস, তোর আর কি, সেটেলড লাইফ, বড়লোকের ছেলেকে পাকড়াও করেছিস, কদিন বাদে বিয়ে করে এসএম কনস্ট্রাকশনের মালিক হয়ে যাবি, তাই তো? অফকোর্স, সেটাই তো আমার লক্ষ্য প্রিন্স। সেই জালেই তো ফাঁসিয়েছে সিদ্ধার্থকে। একবার শুধু বিয়ে করে ওই বাড়িতে যেতে দে, কিছুদিন পরেই এমন অশান্তি শুরু করব যাতে ওরা পেশেন্স হারিয়ে ফেলে। আর তারপর ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল টর্চার, এইসব অ্যালিগেশন দিয়ে সোজা মামলা ঠুকবো। আর ডিভোর্সের কম্পেনসেশন হিসেবে দাবি করব
কোম্পানির একটা বড় অংশের শেয়ার। ব্যাস ব্যাস, একটু ওই ভিকটিম কার্ড প্লে করে দেব। জবরদস্ত, মালামাল বিকলি তাই তো? একেবারে জ্যাকপট লেগে যাবে তোর। একদম তাই। আরে এত বড় রিস্কটা আমি শুধু তোর কথা ভেবে নিচ্ছি প্রিন্স। শুধু একবার হাতে টাকা আসুক, তারপর আমরা দুজন দুবাইয়ে গিয়ে সেটেল করে নেব। হেব্বি প্ল্যান চুকেছিস, জাস্ট খুব ভালো করে এক্সিকিউট করতে হবে ব্যাস। কিন্তু খুব সাবধানে পা ফেলবি, যেন কোনোভাবেই সিডের বিন্দু বিসর্গ জানতে না পারে। বড্ড ইনোসেন্ট রে ছেলেটা। বেশ কুটিল হাসিতে মেতে উঠেছেন ওরা দুজন, আর সমস্ত কথোপকথন পুঙ্খানুপুঙ্খভাবে শুনে ফেলেছেন সিদ্ধার্থ স্যার। শুধু তাই নয়, পকেট থেকে চট করে ফোনটা বের করে ভিডিও রেকর্ডও করেছেন ওদের অলক্ষ্যে। তারপর কোনো কথা না বলে সোজা চলে গিয়েছেন ঘরে। গোয়ায় আজ তৃতীয় দিন। আজকের সকালটা বড্ড থমথমে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর তার থেকেও বড় বেশি কথার বর্ষণ হচ্ছে সিদ্ধার্থ স্যার আর রিমিতা ম্যাডামের মধ্যে। এটা তুমি কখনোই আমার সাথে করতে পারো না সিড। আমাকে তুমি এনগেজমেন্ট রিং পরিয়ে দিয়েছো, সবার সামনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমাদের বিয়ের। তারপর তুমি কখনোই আমাদের সম্পর্কটাকে অস্বীকার করতে পারো না। পারি পারি পারি, সব পারি। শুধু পারি তাই নয়, চাইলে আমি তোমার আর প্রিন্সের এই কনভারসেশন ভিডিওটা ভাইরাল করে দিতে পারি। তুমি নিশ্চয়ই এটা জানো যে আমি যদি এই ভিডিওটা একবার মিডিয়ার হাতে তুলে দিই, মিডিয়ার কাছে এটা এখন হটকেক হয়ে উঠবে। তাতে তোমার বা তোমার বাবার কারোরই কিন্তু খুব একটা সুবিধে হবে না। শুধুমাত্র তোমার বাবা আর আমার পাপা বেস্ট ফ্রেন্ড, তাই এইটুকুতেই ছেড়ে দিলাম। অন্য কাউকে হলে না এর থেকে অনেক বেশি প্রতিশোধ নিতে পারতাম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ তুমি যেটা করেছো সেটা নোংরামি, আর সেটা আমি নিজের চোখে দেখে ফেলেছি, নিজের কানে শুনে ফেলেছি। তোমাকে যে এর থেকে বেশি কিছু শাস্তি দিচ্ছি না, এটাই অনেক বড় প্রাপ্তি তোমার। ইটস বেটার টু রিজাইন রাইট নাও। একটা সুন্দর প্ল্যান করা ট্রিপ যেন হঠাৎ করেই অচেনা ছন্দে তাল কেটে গেল। খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি, তাই সামনের বারান্দাটায় পায়চারি করছি, কিন্তু ঘরে ঢুকতে সাহস পাচ্ছি না। আগামীকাল থেকে পরশু দিনই আমাদের আবার ফেরত যাওয়ার কথা কলকাতায়। এখন তো আমি প্রায় প্রহর গুনছি যে কতক্ষণে বাড়ি ফিরব। বাবার জন্য চিন্তা ক্রমশই বাড়ছে, তার উপর এখানেও আরও একটা গণ্ডগোলের পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই ডেকে পাঠালেন স্যার। কনক, আমি একটু ইমার্জেন্সি লিভ করব, মানে আজ রাত্রের ফ্লাইটেই ব্যাক করব কলকাতায়। তুমি যদি চাও কালকের দিনটা ওদের সাথে কাটিয়ে শিডিউল অনুযায়ী পরশুদিন ব্যাক করতে পারো, কিন্তু আমাকে এক্ষুনি ব্যাক করার ফ্লাইট টিকিট আর তার সঙ্গে এয়ারপোর্ট অবধি একটা গাড়ির বন্দোবস্ত করে দিতে হবে। স্যার আমি এক্ষুনি দেখছি। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় কনক, ইটস অ্যান অর্ডার। অগত্যা চটপট ল্যাপটপটা অন করে বুক করলাম ফ্লাইট টিকিট। ট্রিপ প্ল্যানার ভদ্রলোককে ফোন করে অ্যারেঞ্জ করলাম গাড়িটাও। তারপর ভয়ে ভয়ে স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনি যদি কিছু মনে না করেন, আমিও আপনার সাথে আজই ব্যাক করতে চাই। আসলে বাবার শরীরটা। স্যার কিছু বললেন না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তারপর কিছুক্ষণের মধ্যেই প্যাকিং কমপ্লিট করে চটপট বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর গাড়িতে যাবার পথে প্রায় সেভাবে কোনো কথাই হলো না। গুম হয়ে বসে রয়েছেন স্যার, জানলার দিকে তাকিয়ে। আমিও অস্বস্তিকর অবস্থায় পড়েছি। কিভাবে যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসব কিছুই বুঝতে পারছি না।
শুধু অপেক্ষা করছি কখন এয়ারপোর্টে পৌঁছবো, কখন ফ্লাইটে করে কলকাতায় নেমে বাড়ি পৌঁছবো। তবে এই মৌন পরিবেশ হঠাৎ করেই ভাঙলেন স্যার নিজেই। শুধুই কি ভাঙলেন, বলা ভালো বাজ ফেললেন আমার মাথায়। আচ্ছা কনক, তোমার বাবার শারীরিক অবস্থা এখন কেমন? স্যার একেবারেই ভালো নয়, আসলে সেটা নিয়েই তো বড্ড টেনশনে রয়েছি। মান্থলি এক্সপেন্সেস কীরকম হচ্ছে? তা প্রায় 15-16 হাজার টাকা। তাহলে তোমার স্যালারি তো প্রায় সেখানেই শেষ হয়ে যাচ্ছে। বুঝেছি। যদি তোমার বাবার সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নিই? না মানে আসলে অতগুলো টাকা। হ্যাঁ, অতগুলো টাকা যদি আমি দিয়ে দিই, তোমার আপত্তি আছে? না স্যার, মানে আসলে আমার তো স্যালারি থেকে। আরে বাবা, স্যালারির ব্যাপারটা এর মাঝে আসছে না। আমি তোমাকে তোমার বাবার চিকিৎসা বাবদ যা খরচ হয় সেটা পুরোটাই দিয়ে দেব। তবে একটা কন্ডিশন আছে, আর সেই কন্ডিশনটা যদি তুমি এগ্রি করো তাহলেই। স্যার কি এমন কন্ডিশন? না মানে আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? আসলে আসলে কোনো কন্ডিশনেই আমার চাকরি করাটা খুব দরকার, মানে আমার চাকরি থাকাটা খুব দরকার। স্যার আমি যদি কোনো ভুল করে থাকি। আরে না না, তার জন্য বলিনি। তুমি যথেষ্ট সিনসিয়ার। এই কন্ডিশনটা একেবারেই অন্য। আশা করি তুমি সবটাই টের পেয়েছো। রিমিতার সঙ্গে আমি এঙ্গেজমেন্টটা ব্রেক করতে চাইছি, তাই তোমার সাহায্য লাগবে। খুব সিম্পল, আমার সাথে তোমায় রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে। মানে বলতে পারো আমাকে বিয়ে করতে হবে তোমায়। ডোন্ট ওয়ারি, আমার সাথে তোমায় থাকতে হবে না। ইনফ্যাক্ট আমাদের ম্যারেজটাও কন্ট্রাকচুয়াল হবে, জাস্ট 1 বছর। তারপর আমরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেব। আর তার পরিবর্তে তোমাকে আমি যে কম্পেনসেশন হিসেবে টাকাটা দেব, তাতে তোমার বাবার চিকিৎসা হয়ে গিয়েও বেশ কিছু টাকা তোমার ভবিষ্যতের সেভিংস হিসেবে থাকবে। না, কোনো উত্তর দিইনি, চুপ করে রয়েছি আমি। কি ভাবছো কনক? চাকরিটা তোমার দরকার, তাই না? চমকে মুখটা তুলে তাকালাম স্যারের দিকে। চারিদিকে যেন বিদ্যুৎ চমকানোর মতো আলোর ঝলক দেখতে পেল কনক। গলার কাছটায় ডলা পাকিয়ে এলো, কানে যেন ঝনঝন আওয়াজ শুনতে পাচ্ছে, চোখটা লাল হয়ে আসছে। যে লোকটাকে আসলেই ও অন্যরকম মানুষ ভাবত, সেই লোকটাই এরকম একটা প্রস্তাব দিতে পারে। কিন্তু চাকরিটাও যে ভীষণ দরকার কনকের। না, কোনো উত্তর দিতে পারেনি কনক। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জানলার কাঁচের বাইরে। শাখের করাতের অবস্থা তখন। জানে না পরিস্থিতি কোন দিকে নিয়ে দাঁড় করাবে। মনে মনে প্রস্তুত হচ্ছে কনক প্রচণ্ড একটা ঝড় ওঠার। জানে না সেই ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা তার সমস্ত পরিশ্রম, সমস্ত পরিকল্পনা আর সমস্ত স্বপ্নগুলো। কি মনে হয় বন্ধুরা, কি করবে কনক? কি ডিসিশন নেবে? নিজের বাবাকে আরও একটু ভালো সেবা যত্ন দেওয়ার লোভে এইরকম একটা কন্ডিশন মেনে নেবেও, নাকি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু চেষ্টা করবে? জানতে ইচ্ছা করছে তো, কিন্তু একটু অপেক্ষা তো করতেই হবে। বেশি দিন নয়, এই 7 দিন মতো। ঠিক ধরেছেন। ভালোবাসার চুক্তি গল্পের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। পরের পর্ব আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ ভালো থাকুন আর শুনতে থাকুন ভালোবাসার মরশুম। ভালোবাসার চুক্তি এই গল্পটার প্রথম পর্ব আজ এই পর্যন্তই। অন্তিম পর্ব নিয়ে হাজির হব আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30। তবে যাওয়ার আগে যে কথাগুলো প্রতিদিন বলে যাই, আজও তার অন্যথা হবে না। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি
তুমি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আর হ্যাঁ, ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasarmorshum.com। ওয়েবসাইট লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংকটাও, সম্ভব হলে ফলো করে দিও সেখানেও। এবার চলে আসি আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, ইশিকা, সোমা সামন্ত, মুন্না সামন্ত, অঞ্জনা গাড়ু, রিমা দে, মোহিনী ভট্টাচার্য, কঙ্কাবতী নাথ, সুজিত শিয়ালি, বিদিশা জাতি সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, রিমি তার বাবার নাম কি ছিল? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে চটপট টাইপ করে ফেলো কমেন্ট বক্সে আর লিখে ফেলো সঠিক উত্তর। প্রতি পর্বের মতো আগামী পর্বেও ঘোষণা করব প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম। তাহলে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায় অধরা ভালোবাসা অন্তিম পর্বে, আর তারপর আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30 ভালোবাসার চুক্তি অন্তিম পর্বে। ততক্ষণ ভালো থেকো সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।